নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো তুলা রাশি। তো তুলা রাশির ষষ্ঠভাবে কিছু যোগ তৈরি হচ্ছে এবং শনি রাশি পরিবর্তন হচ্ছে। শনি ও রাহু সহাবস্থান হবে এবং শনি রাহুর সঙ্গে সঙ্গে আরও চারটে গ্রহ ওই তুলা রাশির ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে যোগ দেবে। অর্থাৎ ছটা গ্রহ একসঙ্গে যোগ দেবে 30শে মার্চ। এই যে 30শে মার্চ থেকে শনি ও রাহুর মধ্যে একটা সহাবস্থান চলবে 18 মে পর্যন্ত। এর ফলে পিশাচ যোগ তৈরি হবে বা শ্রাপিত দোষ তৈরি হবে। তো এই যোগের ফলে তুলা রাশির জীবনে কি কি পরিবর্তন আসবে, কি প্রভাব পড়বে এবং আমাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে। এছাড়া আরও যে সমস্ত যোগগুলো তৈরি হবে 30শে মার্চের পরে, শনি যখনই মিনে চলে যাবে তখনই 30শে মার্চে যাবে না, অর্থাৎ যাবে 29শে মার্চের রাত্রি সময়ে। তো ওই 29শে মার্চের রাত্রি সময়ে যখন যাবে মীন রাশিতে, তখন যখনই শনি ওখানে প্রবেশ করবে মীন রাশিতে, তখনই না অনেকগুলো যোগ তৈরি হবে। সেই যোগটা যোগগুলো আমাদের সবার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে, সে যে কোনো রাশি লগ্ন হতে পারে, সবার জীবনে সুদূর প্রসারী ফলাফল বা প্রভাব আনবে। প্রভাব তো পড়বেই, ভালোও পড়বে মন্দও পড়বে। কারণ যে কোনো যোগ তৈরি হয় যখন গোচরে বা জন্মছকে, সেই যোগটা ভালো মন্দ দুটো ফলই আনে। এরকম নয় যে শুধু খারাপ যোগই হয় বা খারাপ ফলই দেয়, ভালো মন্দ দুটোই হবে। ভালো কতটা মন্দ কতটা সেটাই আমি আজকে বিচার করব এবং সর্বশেষে প্রতিকার আমি বলে দেব। প্রথমত বলে রাখি হবেটা কি, কি ঘটতে চলেছে। আমি তুলা রাশির জন্য বহুদিন পর ভিডিও করছি, বহুদিন পর। ভিডিওটা প্রথমে বলে রাখি একটু বড় হবে। আমি জানি যেহেতু এটা তুলা রাশির ভিডিও, তাই দর্শক বড় কম হবে, হয়তো 50 জন হবে। বৃশ্চিক রাশির ভিডিও হলে অনেক দর্শক হয়, ধনু রাশির হলেও হয়, কিন্তু যেহেতু তুলার ভিডিও জানি না কজন দেখবে, তবু আমি জানি যে 50 জন দেখবে এবং 50 জনের জন্যই আমি তৈরি করছি। এবং যারা দেখবে তারা দেখবে, দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য দেখবে এবং তাদের উদ্দেশ্যেই আমি ভিডিওটা করছি এবং বিষয়বস্তুগুলো উপস্থাপন করার চেষ্টা করছি একদম প্র্যাকটিক্যাল ওয়েতে। এর আগে শনি রাহুর সহাবস্থান, পিশাচ যোগ, শনি রাশি পরিবর্তন, তারপরে এই যে যোগগুলোর কথা বলছি, এই সমস্ত যোগগুলো নিয়ে পণ্ডিতরা, দিগ্গজরা অনেক ভিডিও করেছে, অনেক কথা বলেছে, ভয় দেখিয়েছে, হতাশ করেছে, যেটা সত্য তার থেকে বেশি বাড়িয়ে বলেছে, সত্যের অপলাপ করেছে। সবাই না, ম্যাক্সিমাম মানুষেরা এটা করেছে। তো তারা তাদের মতন করে বলেছে, কোনো ব্যাপার না, নো প্রবলেম, এটা হতেই পারে, হতেই থাকে। তো আমি এবার চেষ্টা করব ওই বিষয়গুলো আমার যা বিদ্যা আছে, বিবেচনা আছে, সেই বিচার বিবেচনাকে কাজে লাগিয়ে, সেই বিদ্যাকে কাজে লাগিয়ে প্র্যাকটিক্যাল ওয়েতে তুলে ধরার অ্যাকচুয়ালি হবেটা কি এটা বোঝানোর চেষ্টা করছি। সত্যি কি ভয়ের কিছু আছে? সত্যি কি হতাশ হবার কিছু আছে, নাকি যা হবে তার থেকে বাড়িয়ে বলে মানুষকে নিরাশ করছে, হতাশ করছে, দিকভ্রষ্ট করছে? তো এইগুলো তো করা কতদূর ঠিক তা আপনারা বিচার করবেন। কিন্তু আমি আবার বলবো যে আমি যেটা তুলে ধরছি সেটা একদম আমি আমি আমার দিক থেকে বলবো একদম বাস্তব দিক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি এবং বাস্তবসম্মত হবে বলে আমি মনে করছি। যাই হোক, ব্যাপারটা আমি বুঝিয়ে দিই যে কি ব্যাপার। তুলা রাশি, তুলা লগ্ন, আজকের ভিডিওটা এই রাশি এবং লগ্নকে কেন্দ্র করে। তুলা রাশি থেকে যদি আমি গণনা করি মীন রাশি পর্যন্ত, দেখবো যে ওটা 6 নম্বর ভাব। 6 নম্বর ভাব মীন রাশি। মীন রাশির অধিপতিটাকে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি এখন আছে কোথায়? বৃষ রাশিতে, যা কিনা শুক্রের একটি ঘর, যা তুলার অধিপতি শুক্র। তুলার অধিপতি শুক্রের আরেকটি ঘরে আছে বৃষ রাশিতে বৃহস্পতি। এখন ওই বৃহস্পতির ঘরে অর্থাৎ মীন রাশিতে 30শে মার্চ 6টি গ্রহ একসঙ্গে যোগ দেবে। তারপরে তার 2-1 দিন পরে চন্দ্র যখন মেষে চলে যাবে, তখন পঞ্চগ্রহী যোগ তৈরি হবে। এখন চতুর্থ গ্রহী যোগ চলছে বা চতুর্গ্রহী যোগ চলছে, পরে পঞ্চম এবং তারপরে ষষ্ঠ হবে। তো এটা হবে। এই যে এতগুলো গ্রহ একসঙ্গে আসছে একটি ঘরে, এবং মনে রাখতে হবে যে মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি এবং তুলা রাশির ষষ্ঠ রাশি।
এখন এই মীন রাশি জলরাশি এবং মীন রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি, তাই তিনি তাকে নারায়ণের সঙ্গে তুলনা করা হয়, স্বয়ং নারায়ণ তিনি। তো নারায়ণের ঘরে 6টি গ্রহ যাচ্ছেন, তো কোনো কিছু একটা উদ্দেশ্য নিয়ে তো যাচ্ছেন, এমনি এমনি তো নয়। হ্যাঁ, কালের নিয়মে যাচ্ছেন, কিন্তু যাচ্ছেন যখন কিছু তো একটা উদ্দেশ্য আছে। ঠিক যেমন করে পুরাণে আমরা দেখেছি যে সমুদ্র মন্থন কালে ভগবান নারায়ণের কাছে সবাই এসেছিলেন যে উপায় কি, এই যে লক্ষ্মী এখন পাতালে প্রবেশ করেছেন, তার ফলে জগৎ যে অন্ধকার হয়েছে, অন্ধকারে নিমজ্জিত হয়েছে আমরা সবাই, গোটা ভুবন এবং আমরা এবং দেবতারা, মানে সবাই বলহীন হয়ে পড়েছি, শ্রীহীন হয়ে পড়েছি। তো এই শ্রীহীন অবস্থা বা বলহীন অবস্থা বা অন্ধকার অবস্থা থেকে আমাদের মুক্তির কি উপায়, এই উপায়ের কথা জানার জন্য ঋষি মুনিরা দেবতারা সবাই নারায়ণের কাছে হাজির হয়েছিলেন একসঙ্গে একযোগে সমুদ্র মন্থনের প্রাককালে। তো ঠিক এইরকমই একটা অবস্থা এখন তৈরি হচ্ছে, যেন আমরা কল্পনা করছি পুরাণের সেই দৃশ্যটাকে। তো নারায়ণের কাছে, যেহেতু নারায়ণ, এই জন্যই বলছি দেবগুরু বৃহস্পতির ঘরে, এবং যে আবার নারায়ণের সঙ্গে আরও তুলনা করা ভালো হচ্ছে যে যেহেতু মীন রাশির জল রাশি এবং রাশিচক্রের শেষ রাশি, জলে নারায়ণ শুয়ে আছেন, তিনি যোগ নিদ্রায় আছেন, তার কাছে বিচার চাইতে যাচ্ছেন সমস্ত গ্রহগুলো, ম্যাক্সিমাম গ্রহগুলো, অর্থাৎ 6টি গ্রহ যেন একসঙ্গে মিলিত হয়ে নারায়ণের কাছে কিছু চাইতে যাচ্ছেন। এবং চাইতে যাওয়াটা কি, তাদের নিজের জন্য নয়, জগতের জন্য, জগতের কল্যাণ কিভাবে হবে, কল্যাণ কিভাবে করা যাবে, সেই বিষয়ে হয়তো বিচার চাইতে যাচ্ছেন। তাই আমি মনে করি এটা সেই সমুদ্র মন্থনের মতন একটা দৃশ্য, মানে ব্যাপার হতে চলেছে। তো যাই হোক না কেন, রেজাল্ট যাই হোক, মানে আমরা এটাও বলতে পারি যে এই যোগ যে তৈরি হবে এবং এই যে ষষ্ঠ গ্রহর যে মিলন হবে একটি ঘরেতে, এর ফল ভালো এবং মন্দ দুটোই আমাদের কাছে এসে হাজির হবে। এখন যখন এই গ্রহগুলো, বিশেষ করে রবি চন্দ্র, এরা আমরা সবাই জানি যে আমাদের আত্মা এবং মন বলে বিবেচিত হয়, রবি আত্মা আর আমাদের চন্দ্র মন। তাহলে এই আত্মা আর মন যখন শুক্র, রাহু ও শনির হাতে যখন বন্দী হবে, তখন জগতের বেশিরভাগ মানুষের মনে এবং আত্মায় একটা বিরূপ প্রভাব পড়বে, বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, এটা আমরা বলতে পারি। এবং যেহেতু এই জগতের পিতা ও মাতা হলো চন্দ্র ও রবি, সেই পিতা ও মাতা যখন বন্দী হবে, তাহলে জগতের যারা গার্জেন, অভিভাবক, তারা যদি বন্দী হয়, তাহলে বাকি যারা প্রজা আছি যেমন আমরা, তাদের কি অবস্থা হবে। ভয় পাবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই। আবার খুব কেউ এরকমও ভাববে না যে আমরা রাতারাতি ওভারনাইট কিছু হয়ে যাব, আবার কেউ ভাববে না যে আমরা রাতারাতি ফকির হয়ে যাব। যা হবে তা ধীরে ধীরে হবে, মানুষের জীবনে পরিবর্তনটা ধীরে ধীরে হয়। আর বিপর্যয় যদি কিছু হতে হয় তা সেটা হঠাৎ করে হবে, এবং সেই বিপর্যয়ের ফল অনেক দূর পর্যন্ত যাবে। যদি আমরা প্রাকৃতিক দিক থেকে দেখি, অর্থাৎ যদি আমরা প্রকৃতির দিকে তাকাই, তাহলে দেখব যে ওই সময় কোনো প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে, ওই সময়ের মধ্যেকালীন, ওই সময় চলাকালীন। এরকমই নয় যে 30শে মার্চ হবে, কারণ 30শে মার্চ যে যোগ তৈরি হবে সেগুলো অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করবে, অনেক দিন পর্যন্ত থাকবে। তাহলে ওই সময় আমরা বলতে পারি, ওই সময়কালে বিশেষ করে 30শে মার্চ থেকে 18 মে পর্যন্ত যে শনি রাহুর অবস্থানের ফলে যে শ্রাপিত দোষ বা পিশাচ দোষ তৈরি হবে, সেই দোষের এফেক্ট কিন্তু অনেক দিন চলবে, এবং অনেকটা ওই দোষটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ থাকবে ওই মীন রাশিতে। মীন রাশি ধর্মের ঘর, মীন রাশিটা তীর্থ, ভ্রমণ, ধর্ম, আধ্যাত্মিকতা, এই সমস্তকে মীন করে, মানে নির্দেশ করে। তাহলে এই ধর্ম যখন সংকটে হবে, থাকবে, দেবগুরু বৃহস্পতির ঘর যখন সংকটে থাকবে, তখন আমাদের জগতে বিপর্যয় নেমে আসাটা স্বাভাবিক। হয়তো যদি আসেও, সেটা স্বাভাবিক নিয়মেই আসবে, এবং এর ফলাফল সুদূর প্রসারী হবে। প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, আর্থিক বিপর্যয় হতে পারে। এটা আমি বলবো যে বাকি মানে গোটা পৃথিবীর জন্য বললাম।
এবার মানুষের জন্য যদি আমরা ব্যক্তিগত জীবনে প্রবেশ করি তাহলে বলবো যে মানুষের জন্য কি হতে পারে, আমাদের মতন যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা আছি তাদের জন্য কি হতে পারে সেটা আমি আলোচনা করছি। এই যে অবস্থাটা তৈরি হবে সেটার আগে প্রেক্ষাপটটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে কি হতে চলেছে বা কি হতে পারে। প্রথমত বলে রাখি যে যোগগুলো তৈরি হবে শুধুমাত্র শ্রাপির দোষ নয়, এছাড়া আরো অনেক দোষ হবে বা যোগ হবে, সেগুলো আমি বলে রাখি এবং তার ফলাফলটাও বিচার করব। রাহু শনি শ্রাপির দোষ তৈরি করবে, রাহু রবি ও রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে, রাহু শুক্র কুচক্র দোষ তৈরি করবে, রাহু বুধ নাগদোষ তৈরি করবে এবং এছাড়াও থাকবে কাল সর্প দোষ। ঠিক আছে, এতগুলো দোষ তৈরি করবে। তার মানে দোষ 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 মানে যখন আমাদের ধরা হয় তখন আমাদের বিচার হয়, বিচারে আমরা দোষী সাব্যস্ত হয়েছি, এবার ফলাফল পাওয়া তো নিশ্চিতভাবে হিসাব নিকাশ করা হয়ে গেছে বা নিশ্চিতভাবে ফল পেতে হবে আমাদেরকে, এবং ফল ধরে নিতে হবে যে খারাপটাই হবে, কারণ যোগ যা তৈরি হয়েছে তা কিন্তু খুব একটা ভালো না, তো ফল খারাপ হবে এটা ধরে নিয়ে চলতে হবে। আবার বলছি খারাপ ফল হবে বলে যে আমরা হাত গুটিয়ে বসে থাকবো এবং ভয় পেয়ে কুঁকড়ে যাব, তাও কিন্তু করাটা কোনো কাজের কাজ হবে না। কি হতে পারে আগে এক্স্যাক্টলি আমাদের জীবনে কি হতে পারে, কোন কোন বিষয়ে চ্যালেঞ্জ আসতে পারে, সেগুলো আমি এবার তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু তুলার ষষ্ঠ ভাব মীন রাশি, ষষ্ঠ ভাব দিয়ে আমরা কি দেখি, কি বিচার করি, ওখান থেকে আমরা কি পেতে পারি, ষষ্ঠ ভাব মানে 6 নম্বর ঘরটা থেকে আমরা বিচার করি ঋণ, ডেলি রুটিন, মানে দৈনন্দিন যে কাজকর্ম এগুলো আমরা করি সেগুলো থেকে আমরা বিচার করি যে ওই ষষ্ঠ ভাব থেকে ঋণ ধার, আমরা ধার করব কিনা, ধার শোধ হবে কিনা সেটা আমরা বিচার করি, আমাদের রোগ হবে কিনা, রোগ থেকে মুক্তি পাবো কিনা, হলে কেমন রোগ হবে, যদি রোগ হয় তো কি রকম রোগ আমাদের শরীরে আসতে পারে, তার থেকে রেহাই পাওয়ার উপায় কি, এই সমস্ত ভাব আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করি। আমাদের শত্রুরা আমাদের কতটা ক্ষতি করতে পারে, আমাদেরকে কতটা জব্দ করতে পারে এবং তার থেকে রেহাই বা মুক্তি পাওয়ার উপায় কি সেটা আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করি। এই হলো বিষয়বস্তু যেগুলো আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, রোগ, ঋণ ও শত্রু, এই তিনটে ইম্পর্টেন্ট বিষয়। এছাড়াও ডেলি রুটিনের কথা বললাম, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যেটা হলো এবারে আমি বলছি, যেহেতু আমরা ভেবে নিলাম যে ওই এই কটা বিষয় আমি ওই 6 নম্বর ভাব থেকে বিচার করব। এখন যখন মীন রাশিটা তো আমাদের কিন্তু শত্রু ঘরের রাশি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আগে যে শত্রু ভাবের রাশি, তাই ওখান থেকে আমরা যে ফলটা পাবো সেটা মনের মতো নাও হতে পারে। এটা একটা এই পয়েন্টটা প্রথমে মনে রাখতে হবে। 2 নম্বর, শনি এবং রাহু দুজনেই তোমাদের মিত্র, তাই তোমাদের ক্ষতি করবে না, তোমাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। যে চ্যালেঞ্জটা পার করলে, যে বাধাটা পার করলে তোমরা কি করতে পারো, পুরস্কার পেতে পারো শনি ও রাহুর দ্বারা, এটাও মনে রাখতে হবে। এটা 2 নম্বর পয়েন্ট বললাম। এছাড়া রাহু এবং রবি এখন এপ্রিল মাসটা প্রায় 15-16 তারিখ পর্যন্ত রাহু রবি একসঙ্গে থাকবে এবং গ্রহণ দোষ তৈরি করবে, এবং তার সঙ্গে চন্দ্র কিছুদিন থাকবে, তো সেটাও একটা গ্রহণ দোষ। চন্দ্র তোমাদের দশমপতি আর রবি তোমাদের একাদশপতি, তাহলে কি হবে, কর্ম ও আয় নিয়ে কিছুদিনের জন্য একটু চাপে থাকতে হবে, মানে আয়টা হয়তো মনের মতো নাও হতে পারে, এরকম একটা সমস্যার মধ্যে তোমাদের যেতে হতে পারে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত। এরপরে কর্মজীবনে চরম ব্যস্ততা, কর্মজীবনে ডিমোশন, কর্মজীবনের প্রেসার, কর্মের স্থান পরিবর্তন, কর্মের জন্য বাড়ি ছাড়া হতে হবে, বাড়ি থেকে অনেক দূরে যেতে হতে পারে, এরকম ব্যাপারগুলো আসতে পারে, কর্মহীনও হতে পারে কেউ কেউ, তো সেটাও একবারে উড়িয়ে দেওয়া যাবে না। যেহেতু চন্দ্র এবং রবি দুজনেই তোমাদের শত্রু, তাই তোমাদেরকে বিপদে ফেলবে এরা দুজন, তাই বিপদে ফেলবে মানে চ্যালেঞ্জ আনবে, বাধা আনবে, এই বাধাগুলো অতিক্রম করার দায়িত্ব তোমাদের নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই গ্রহণ দোষটা যে তৈরি হবে এবং এই ষষ্ঠ গ্রহী যোগ যে তৈরি হচ্ছে, এই যোগগুলোর ফলে আমাদের কাছে এই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসবে। এরপরে রাহু শনির কথা একটু পরে বলছি, এরপরে রাহু শুক্রের কথা বলবো। রাহু শুক্র একসঙ্গে থাকবে আমাদের মীন রাশিতে ওই সময়, তাহলে রাহু শুক্র যখন একসঙ্গে থাকবে, শুক্র আমাদের কি লগ্নপতি,
শুক্র আমাদের শরীর স্বাস্থ্যটা দেখবে, যে আমার শরীরটা কেমন থাকবে, আমার দেহ কেমন থাকবে। শুক্র একাধারে লগ্নপতি, আবার অন্য ধারে অষ্টমপতি। তাহলে অষ্টমপতি যখন রাহুর সঙ্গে থাকবে, তাহলে আমাদের মানে আমরা আশা করতে পারি যে আমরা হঠাৎ করে কিছু অর্থ আমরা পাবো, কিছু অর্থ করি আমদানি আমাদের এই সময় হবে, সঞ্চয় হবে। হঠাৎ করে অর্থ, যে অর্থগুলো পেলে মানে অ্যাকচুয়ালি পরিশ্রম খুব কম করে পাওয়া যায়, মানে কম পরিশ্রম করে যে অর্থটা আমরা পাবো সেটা রাহু দিতে পারে এই সময়। কারো কারো প্রাপ্তি যোগ যাকে বলা হয়, প্রাপ্তি কখন কোন কোন জায়গা থেকে হয়, রাহু শনির কাজ করলে। ওই যে শেয়ার মার্কেট, রাহুর কাজ ওই যে দালালি, এজেন্সি, তো কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেট, দালালি, মানে ওই যে আমি বলছি যে যেটা হচ্ছে যে অনলাইন মার্কেট, তোমার হচ্ছে যে আরো বিভিন্ন যে মানে ব্যাপারগুলো আছে যেগুলো থেকে মানে মানে মধ্যমণি হয়ে কাজ করা যায়, মানে মাঝখানে থেকে কাজ করা যায়, দুটো দুটো পক্ষকে মিলিয়ে দেওয়া যায়, এরকম যারা কাজ করে, এমনকি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যে যারা আইনের জায়গায় আছো তাদের সমস্ত জায়গা থেকে একটা প্রফিট কিন্তু আসবে। ভালো এবং মন্দ দুটোই আসবে, কিন্তু ভালোটা তোমাদের পক্ষে মোটামুটি 60% আসবে, বাকি 40% চ্যালেঞ্জ ওই রবি, চন্দ্র এবং ওইদিকে অন্যান্য বৃহস্পতি, এই তিনটি গ্রহের কারণে হবে, মানে চ্যালেঞ্জগুলো ওরাই দেবে। তো উপায় আমি বলে দেবো, চিন্তার কিছু নেই, কিন্তু আগে বলে রাখি হবেটা কি। এই যে হবেটা কি বলতে গিয়ে এতগুলো কথা বলতে হয়, যেমন রাহু শুক্র একসঙ্গে থাকলে গুরু শিষ্য যোগ বলা হয়। রাহু এবং শুক্র দুজনেই আনন্দে থাকতে পারতো, কিন্তু থাকবে না, কারণ রবি আছে, যে চন্দ্র থাকবে কিছুদিনের জন্য। এই রবিটা কিন্তু ওদের যে কুচক্র দোষ, আমি বলেছি রাহু শুক্র একসঙ্গে থাকলে কুচক্র, মানুষকে কুচক্রী বানায়, মানুষকে আরো ভোগী বানায়, কামনার গোলাম করে দেয়, কামনা বাসনা বাড়িয়ে দেয়। এবং এটা নেগেটিভ ইচ্ছা, কামনা মানেই কিন্তু একটা শয়তানি ইচ্ছা আমাদের মনে জাগে, কামনা মানেই হলো শয়তানি প্রবৃত্তি। এই রাহু শুক্র একসঙ্গে থাকলে এগুলো হয়। এবং এই যে আমি একটা প্ল্যান করলাম যে আমি এইটা চাই এই মাসে, এইবারে এটা চাই, ওর থেকে কামনা করেছি কিছু, মানে ব্যাড ইন্টেনশন আমার কাছে আছে, এবং ওটাকে কাজে লাগিয়ে, যেমন করুক আমার ক্ষমতা পাওয়ার, আমার টাকা পয়সাকে কাজে লাগিয়ে আমি কিছু অর্জন করতে চাই, সেটা ব্যাড ইন্টেনশন আছে, মানে তার পিছনে খারাপ উদ্দেশ্য আছে। এখন ওই উদ্দেশ্যটাকে পূরণ করতে গিয়ে দেখছি যে আমি সব হয়ে যাচ্ছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে রবি কিন্তু বলছে এখন ওটা করতে দেবো না। ধর্মের জায়গায় আছো, চুপচাপ ধর্ম করে যাও, কোনো রকমের অন্যান্য এই মানে ট্যাম্পও করা যাবে না। ধর্মের জায়গায় বসে আছো, নারায়ণের ঘরে আছো, যেমন করে থাকতে হয় ভালো মানুষ হয়ে সেরকম ভালো মানুষ হয়ে থাকো, উল্টো পাল্টা কিছু করলেই কিন্তু গলা টিপে দেবো। রবি এটা বলতে চাইবে, তার মানে যে আমার পুরস্কারটা আমি চেয়েছিলাম যে হাসিল করব সেটা হবে না, নাও হতে পারে। তো এই ব্যাপারগুলো হবে। এবার রবি যখনই মেসে চলে যাবে, তখনই শুক্র রাহু বেশ মজায় থাকবে, আবার একসঙ্গে হয়ে যাবে, তার সঙ্গে শনি যোগ দেবে, তো তখন ওই কামনাগুলো পূরণ হবে। অর্থাৎ যদি আমার মধ্যে কোনো ব্যাড ইন্টেনশন থাকে, যদি খারাপ কামনা থাকে, তো সেটা পূরণ হবে কখন, ওই এপ্রিলের 15-16 তারিখের পর থেকে। তাই নাকি? ভালো কামনা এগুলো খবরদার করো না, কামনা যদি থাকে তাহলে এখনই ভেতরে মেরে দাও। আরেকটা কথা বলি প্রসঙ্গক্রমে, যে যোগ এখন হতে চলেছে গোচরে মীন রাশিতে, সেটা হলো সমুদ্র মন্থন যোগ, অনেকে বলছে, এবং এটা সত্যি এরকম একটা ঘটনার কথা আমরা তুলনা করতে পারি, যেটা আমরা পুরাণে পড়েছিলাম সেরকম একটা ঘটনা এই এখন হতে চলেছে। মন্থন মানে আমরা কি শুধুমাত্র ওই সমুদ্রে মন্থনের কথা বলছি? মন্থন মানে হলো আলোড়ন, আন্দোলন, কিছুকে নাড়িয়ে দেওয়া। কোনো মানে নাড়ানো কখন হয়? কোনো পরিবর্তন যখন করতে হয় তখন কিছুকে নাড়িয়ে দিতে হয়। এটা আমার মানসিক পরিবর্তন হতে পারে, এটা আমার মানে জীবনের যে কোনো ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, সেটা হতে পারে সামাজিক, আর্থিক, পারিবারিক বা যা কিছু। পরিবর্তন একটা চাই, এবং সেই পরিবর্তনের ফলে আমাদের পরিবর্তনকে আনতে গেলে আমাদের একটা আন্দোলন বা মন্থন দরকার, আলোড়ন দরকার। তো এই আলোড়নটা আমাদের মনে করতে হবে, তবেই আমরা এখান থেকে আমাদের মনের মধ্যে যে নারায়ণ আছে, যে শুয়ে আছে নারায়ণ সাগরে, মনকে আমরা চন্দ্রের সঙ্গে তুলনা করি এবং সাগরের সঙ্গে তুলনা করি। তো ওই মানে মনের মধ্যে থাকা সাগর, যে মহাসাগর, সেই সাগরে নারায়ণ শুয়ে আছে, এবং সেই নারায়ণকে সাক্ষী রেখে আমি আমার মনের মধ্যে মন্থন করব। মন্থন মানে হলো ওই যে বললাম আলোড়ন, নাড়াবো, মনকে বিচলিত করব। কিভাবে?
না, মনকে আমাদের আত্মসমীক্ষা করতে হবে, আমাদেরকে আত্মমন্থন করতে হবে, আত্মাকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি চাই, কোন জিনিসটা পেলে আমি প্রকৃত সুখী হব এবং শান্তি লাভ করব, যা চিরস্থায়ী শান্তি বলে আমার জীবনে থাকবে, যেটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। টাকা থাক না থাক, অর্থ থাক না থাক, বন্ধু থাক না থাক, আমার মনে শান্তি আছে, যা কিনা সত্যিকারের আমার, যে শান্তিটা আমি আমৃত্যু বহন করতে পারবো, বা যেটা আমার বন্ধু হয়ে থাকবে। এবং শান্তি থাকলে আমরা যদি ধর্মও করতে পারি, সেই ধর্মকে আমি সঙ্গে নিয়ে পরপারে যাব। সেই শান্তি, যে চিরস্থায়ী শান্তির জন্য আমাদের এখন এই সময়ে আত্মমন্থন করার সময় এসেছে। এটা হলো সেই লগ্ন, সেই সময়, সেই মুহূর্ত, যে মুহূর্তে আমাদের প্রত্যেকের জীবনে আত্মমন্থনের প্রয়োজন আছে। এবং সেই জন্য রাশিচক্রের শেষ মুহূর্তে গিয়ে ধর্মের ঘরে, একদম ওই সেই নারায়ণের ঘরে গিয়ে সমস্ত গ্রহ জড়ো হয়েছে। এবং এটার দ্বারা তারা বলতে চাইছে যে পৃথিবীতে থাকা সমস্ত মানুষকে এখন আত্মমন্থন করে শান্তি লাভ করে ধর্মের পথে মুক্তির দিকে এগিয়ে যেতে হবে। এই বার্তাটা বোঝার চেষ্টা করো। যারা এই বার্তাটা বুঝে ওই রকমভাবে কাজ করবে, তারা শান্তি লাভ করবে। আর যারা কাজ করবে না, যারা ওই কামনা বাসনার দাস হয়ে যারা পথভ্রষ্ট হবে, তাদের কিন্তু বিনাশ এবার অনিবার্য, এটা ধরে নাও। এটা একদম মনে রেখে দাও, মনের মধ্যে গেঁথে দাও। পরিবর্তন কিছু হবে, বিচার কিছু একটা হবে, এটা একদম সঠিক কথা। কোনো রকম এটা থেকে রেহাই কেউ পাবে না। তো ভালো হবে যে আমরা যদি এই সময় থাকতে কমপ্লিট সারেন্ডার টু দ্য সুপ্রিম লর্ড, মানে একদম সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ, এই যদি আমরা করতে পারি, তাহলে আমরা যদি একটুখানি হলেও শান্তি পাই, তো সেই শান্তির দ্বারা আমরা বাকি জীবনটা খুব হেসে খেলে কাটাতে পারবো। কারণ যদি সঠিকভাবে আমি বলতে চাই যে এখন জগতে যা চলছে বা চারিদিকে যা হচ্ছে, তাতে করে মানুষের কাছে যেটা নেই, সেটা হলো যে সত্যিকারের শান্তি। টাকা আছে, পয়সা আছে, বন্ধু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তবু যেন কিছু নেই। কি নেই না? শান্তি। সুখ আছে, সুখও আছে, কিন্তু কি সুখ নেই? সমস্ত মানে দেহকে ভালো রাখার জন্য সব সুখ আছে বেশিরভাগ মানুষের কাছে, আমি সবার কথা বলছি না। কিন্তু তবু যে মানুষগুলো দেহকে ভালো রাখার জন্য সুখ লাভ করা সত্ত্বেও বলছে কিছু যেন নেই, সেই নেইটা হলো শান্তি। সেই শান্তিটাকে আমাদের এবার খুঁজতে হবে। এবং কোথায় পাবো? বাইরে নয়, মনের মধ্যে পাবো। এই মনের মধ্যে যে আত্মা আছে, আত্মা মানে আমাদের যে জনার্দন পরমাত্মা, সে লুকিয়ে আছে, সেই সাগরে শুয়ে আছেন, তাকে এবার জাগাতে হবে আত্মমন্থনের মাধ্যমে। অমৃত এবার তুলে আনতে হবে। তুলা রাশি, তুলা লগ্ন মানে হলো যে তোমার হচ্ছে যে রাহু বা শনি তোমাকে সাপোর্ট করবে ঠিকই, কিন্তু এটা নয় যে তুমি তো মানুষ, তুমি তো রাক্ষস নও। তো আজকে না হয় কামনা বাসনা পূরণ করে দেবে শনি রাহু, কিন্তু ওরাই আবার যখন খেয়ে তো নেবে, হজম তো করতে পারবে না। যখন হিসাব চাইতে আসবে তখন কোথায় যাবে? দিয়ে দিল লাড্ডু, লাড্ডু দেবে, সব দেবে, রাহু লাড্ডু দেবে খুব, কিন্তু যখন বলবে যে কতটা হজম করেছো আর কতটা খেয়েছো দেখি, হিসাব দাও তো, তখন যদি হিসাব না মেলাতে পারো, তাহলে কিন্তু ওই রাহু আর শনি তোমাদের কাল হয়ে দাঁড়াবে। তাই আমরা চাই যে কারোর কালও হওয়া দরকার নাই, আর কারোর খাবারও দরকার নাই। আমার সুখও চাই না, আর আমার ওইদিকে বিলাসিতাও চাই না, ওইদিকে আবার অধর্মও চাই না, শাস্তিও চাই না। আমি চাই শান্তি। এই উপায়, এই রকম পদ্ধতি নিয়ে চললে আগামী দিনে যে যোগগুলো আসছে, প্রকৃত অর্থে এই সমস্ত খারাপ যোগ থেকে আমরা রেহাই পাবো, মুক্তি পাবো, শান্তি পাবো। এছাড়া আর কোনো পথ নাই। কি করবে? তাবিজ, মাদুলি, কবচ, মন্ত্র, পাঠ, স্তব, তুতি, কোনো কিছু কাজে আসবে না। জ্যোতিষীদের কোনো ভবিষ্যৎবাণী মিলবে না আগামী দিনে। যা হিসাব নিকাশ সব করা হয়ে গেছে, এবার শুধু পানিশমেন্টের পালা। ভয় দেখানোর কিছুই নেই, আর ভয় খাবার কিছু নেই। পানিশমেন্ট তারাই পাবে যারা পানিশমেন্টের যোগ্য। যারা ধর্মের পথে আছে বা ছিল, তাদের কোনো ভয় পাবার কিছু নেই। যাই হোক, আমি এবার আমার বিষয়টা শুরু করি। প্রসঙ্গক্রমে এই কথাটা বললাম যে এইটা অ্যাকচুয়ালি হতে চলেছে, এটা হতে পারে। এবং যদি কমপ্লিটলি নাও হয়, তাহলেও জানবে যে শুরুয়াত মানে সূচনা কিন্তু এখন থেকেই হয়ে যাবে, এবং এটা অনেক দিন পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হবে। তাই এবার বলবো যে এই যে রাহু বুধ যখন একসঙ্গে থাকবে ওই ঘরে, তখন বুধ হচ্ছে বুদ্ধির কারক। বুধ কি? বুদ্ধি, অর্থ ও সময়ের কারক। এই তিনটেকেও বুধ কন্ট্রোল করে।
তাহলে রাহু আর বুধ যখন থাকবে, তাহলে বুধ তো বাচ্চা ছেলে, রাহু অনেকটা মায়া দেখাবে, বুদ্ধিটাকে ভ্রষ্ট করবে, সিদ্ধান্ত নিতে ভুল করার চেষ্টা করবে। তো এইরকম হবে, সময় অপচয় করবে, অর্থের অপচয় করবে, রাহু চেষ্টা করবে এগুলো হোক তোমাদের। তাহলে তোমরা কি তাই করবে? যদি বুধ তোমাদের দ্বাদশপতি, তো এই দ্বাদশপতি বুধ তোমাদের যখন মীন রাশিতে আছে এখন, তো নিচস্থ বুধ কিন্তু শুক্রের সঙ্গে থেকে বা রবির সঙ্গে থেকে এখন বুধটা মোটামুটি একটা পজিশন নিয়ে নিয়েছে যে আমি আর নিচস্থ হলেও ভালো ফল দেবো, খারাপ ফল দেবো না। তো এই দ্বাদশপতি মানে হলো খরচ করাবে, ব্যয় করাবে। আর ওদিকে নবমপতি ভাগ্যপতিও বটে, মানে ভাগ্য তোমাদের নির্মাণ করে কি না বুধ করে। এবং ভাগ্য নির্মাণ যে করবে ওই বুধটা, মানে বুধ এখন রাহুর সঙ্গে আছে, এবং রাহু যে রাশিতে বা ওই মানে রাহু এখন যেখানে আছে সেই জায়গাটা কিন্তু বিদেশকে মানে নির্দেশ করে, বিদেশ, পরবাস, প্রবাস, মহাসাগরের ওই পারে ওই সমস্ত জায়গাকে ইন্ডিকেট করে ওই মীন রাশিটা। তাহলে রাহু এখন আছে, রাহু নিজেও বিদেশের কারক। তা রাহু এখন বলছে যে তোমরা যাও বিদেশে গিয়ে ইনকাম করো, বিদেশ থেকে পয়সা আনো, ফিজিক্যালি বিদেশে না গেলেও বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ করো, বিদেশি যে সমস্ত সোর্স অফ ইনকামগুলো আছে সেগুলোকে কাজে লাগাও, বুদ্ধি, সময়, অর্থকে প্রপার কাজে লাগিয়ে তোমরা ইনকাম করো, ভাগ্যকে নির্মাণ করো। তো এইবার যারা এটা করবে তারা ভাগ্যবান হবে এবং বিদেশ যেতে সক্ষম হবে। যারা করতে পারবে না তারা তো ওই বসেই থাকবে এবং রাহুর লাড্ডুর অপেক্ষা করবে। চ্যালেঞ্জ আসবে প্রতিটি ক্ষেত্রে জীবনের, এই যে তাহলে বাধা আসবে। হ্যাঁ, আবার বলছি, বাধা এলেও কিন্তু রাহুই ওই বুধকে কাজে লাগিয়ে, শুক্রকে কাজে লাগিয়ে তোমাদের কাছে টোপ আনবে, অনেক কিছু টোপ আনবে। তো সেই টোপকে আমি পাবো, আমি প্রাপ্তি, যেহেতু শুক্র সঙ্গে আছে, কিছু প্রাপ্তি যোগ আমাদের জীবনে ঘটবেই এই কটা মাসের মধ্যে। কিন্তু আবার বলছি, ওই যেটা আমি পাবো সেটা আমি যদি আমরা ডবল করতে চাই বা আরও পাবো সেটা আশা করতে চাই, তাহলে কিন্তু সেই যেটা পেয়েছি সেটা কিন্তু হারাবো। তাই এই সময় বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে যে ওই যোগটা ধর্মের ঘরে হচ্ছে, অধর্ম করলেই কিন্তু বা অধর্মের পথে চললেই কিন্তু ওটা যা কিছু পাবে তা হারিয়ে ফেলবে। তাই এখন বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বুধ বললাম না সিদ্ধান্ত নিতে ভুল করায়, কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে ভুল করাবে? যে মানে যে বিষয়টা অর্থর বিষয় হবে, যে বিষয়টা সময়ের বিষয় হবে এবং যেটা তোমার ভাগ্য নির্মাণ করতে সাহায্য করবে, সেই বিষয়গুলো নিয়ে বুধ এখন মানে রাহুর সঙ্গে মিশে গিয়ে উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করবে এবং মাথা ঘুরিয়ে দেবে, বুদ্ধিকে ভ্রষ্ট করার চেষ্টা করবে। তো এই রকমটা যেন না হয় সেই দিকে খেয়াল তোমাদের রাখতে হবে। রাহু রবি একসঙ্গে আছে মানে গ্রহণ দোষ তৈরি করছে, মানে সম্মানহানির যোগ আছে, মানে তোমাদের কর্মক্ষেত্রে এবং আয় করার ক্ষেত্রে তোমাদের এখন সম্মানহানি হতে হবে। আয় করতে গিয়ে দেখা গেল যে মানুষ তোমাদেরকে সহজে আয় করতে দিচ্ছে না বা আয়ের পথটা কঠিন হয়ে যাচ্ছে। কর্ম করবে তবেই তো আয় হবে না, এবং কর্মজীবনটাই এখন কঠিন হয়ে যাবে ওই চন্দ্রের জন্য। রাহু চন্দ্র একসঙ্গে আছে, শনি চন্দ্র একসঙ্গে আছে। আমি ভুলে গেছিলাম আমার একটা কথা বলতে, 30শে মার্চ আরেকটি যোগ হবে, সেটা হলো বিষ দোষ। আমি বলতে এটা ভুলে গেছিলাম, শনি ও চন্দ্রের সহাবস্থানের ফলে এতগুলো যোগ তৈরি হবে, এতগুলো দোষ তৈরি হবে, তার এফেক্ট কিন্তু আমাদের উপরে পড়বেই। আর একটা কথা, কি প্রভাব পড়বে আমি বলেছি যে 60% ভালো রেজাল্ট আসবে তুলা রাশির ক্ষেত্রে, আর 40% খারাপ রেজাল্ট আসবে। যাই আসুক না কেন, আমি বলবো যে এটা নিয়তি বা প্রকৃতির বিধান, তাকে আটকাতে কেউ পারবে না। তো অ্যাকচুয়ালি তা তো হবেই, সবাই আমরা জানি, আটকাতে পারবো না। কিন্তু এই অবস্থাটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সঠিক বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে যাই আমরা পাবো না কেন সেটাকে আমরা সঠিক পথে যদি আমরা ব্যবহার করি, তাহলে আগামী দিনে কিন্তু এই যে প্রাপ্তি যতটুকুই হোক সেটা দ্বিগুণ হয়ে আমাদের কাছে পুরস্কার স্বরূপ ফিরে আসবে। ভয়ের কিছু নেই, কিচ্ছু ভয়ের নাই। যদি জগতে বড় কিছু হয়ে থাকে তার প্রভাব তুলার উপরে পড়বে, ধনুর উপরে পড়বে, বৃশ্চিকের উপরে পড়বে, বৃষ রাশির উপরে পড়বে, সবার উপরে পড়বে। তাই ওটা তার কাজ, সেটা সে ভাবুক। ঈশ্বরের কৃপা, ঈশ্বরের ইচ্ছা, সেটা সে বুঝে নেবে। কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের যে এখন প্রত্যেকটা মানুষকে বলবো যে এখন সময়টা হচ্ছে চোখ কান খোলা রেখে কাজ করে যাওয়ার সময়। এবং যে ব্যাপারটা বারবার বলবো, আমরা পাবো কিছু, তুলা রাশির মানুষেরা কিছু পাবে।
আর একটা কথা বলে রাখি যে যেহেতু ষষ্ঠ ভাব, তাহলে ষষ্ঠ ভাবে শত্রুরা আমাদেরকে অ্যাটাক করতে পারে, জব্দ করার চেষ্টা করতে পারে, প্ল্যানিং করতে পারে। আমাদের ডেলি রুটিন বা যে কাজগুলো আমরা নিত্যদিন করে থাকি সেগুলো একটু হ্যাম্পার হবে, অর্থাৎ আমরা সেই রুটিনটাকে ফলো করতে পারবো না। কাজের চাপ আসবে, শরীরের ওপরে চাপ পড়তে পারে, প্রেশার আসবেই। সেই রুটিনগুলোকে আমরা ফলো করতে পারবো না, যে এই কাজটা আমি রোজ করি কিন্তু আজকে পারছি না। তো রোগও আমাদের শরীরে কিছু আসতে পারে। সুগার যাদের আছে, প্রেশার যাদের আছে, যাদের রক্তঘটিত রোগ আছে, যাদের প্রস্টেটের সমস্যা আছে, সেইগুলো ঘুরে ফিরে আসতে পারে। কোনো পুরনো রোগ আমার আসতে পারে আমাদের জীবনে। আবার বলছি, কালপুরুষের পদস্থানে মানে পায়ে, কালপুরুষের যে পা, সেই পায়ে এতগুলো গ্রহের সমাগম হচ্ছে, সেই পা কিন্তু এফেক্টেড হবে, অর্থাৎ পা ভারী হবে, মাথা হালকা হবে। পা ভারী হলে আমরা চলতে পারবো না, আমাদের জীবনে বহু প্রতিকূলতা আসবে। এই পা, তাই বলবো যে যাদের মীন রাশি এফেক্টেড আছে জন্মছকে, এবং হচ্ছে যে মঙ্গল এবং যাদের বৃহস্পতি যাদের খারাপ আছে, তারা অবশ্যই তুলা রাশির যদি মানুষ হয় তাদেরকে বলবো যে সাবধানে গাড়ি চালাতে। অ্যাক্সিডেন্ট যোগ থাকবে, পায়ে চোট লাগতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো এগুলো রোগ কিন্তু আমাদের আসবেই। তো সেই রোগকে কন্ট্রোল করার হয়তো উপায় রাহু শনি শুক্র দেবে, কিন্তু রোগ আসবে। এই রোগের সঙ্গে কোনো গ্রহ কম্প্রোমাইজ করে না, এটা মাথায় রাখতে হবে। এই যে যখন আমি কর্মের প্রেশার পাবো, যখন আমি আয় ইনকাম করতে বাইরে দৌড়াদৌড়ি করব, যখন আমার ডেলি রুটিন হ্যাম্পার হবে, এ তো খাওয়া ঘুম এইরকম যখন এগুলো ব্যাহত হবে, তখনই শরীরে রোগ ঢুকবে। তো এইগুলো মানে মনে রেখে আমাদের কাজ করতে হবে। আর একটা কথা হলো, রাহু বুধ একসঙ্গে যখন আসছে ধর্মের ঘরে, তখন বুঝতে হবে যে সময় ও বুদ্ধি এবং অর্থ, এই তিনটে জিনিসকে প্রপার কাজে লাগাতে হবে। এই তিনটে জিনিস নিয়ে তোমাদেরকে নাজেহাল হয়ে থাকতে হবে, এটা বারবার আমি বলে রাখছি। তো যাই হোক, আমি বলবো যে তুলার জন্য আগামী যে কটা দিন আসছে, তুলার জন্য কিন্তু ভয়ের কিছু নেই, কারণ এই যোগগুলো তোমাদেরকে মানে অ্যাকচুয়ালি দোষগুলো যোগে কনভার্ট হয়ে যাবে রাহু শনি ও শুক্রের কৃপায়। তোমাদের ভয় পাবার কিছু নেই। কিছুদিন পরেই রবি চলে যাবে মেষে, চন্দ্র তো থাকবেই না, ও খুবই দুদিনের জন্য থাকে মিনে। তো এরকম রবিচন্দ্রকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বাকি থাকবে কয়েকদিন পরে বাকি থাকবে 4টি গ্রহ, বুধ শুক্র শনি রাহু, যা তোমাদের ফেভারে। তাই বলবো যে ভয় পাবার এখানে তোমাদের তেমন কিছু হবে না। শুধুমাত্র বুদ্ধি ও বিচারকে প্রয়োগ করে তোমরা সঠিক সময়ে সঠিক কাজটা করবে, যাতে ডেলি রুটিন হ্যাম্পার না হয়। ব্যাস, এই হলো তোমাদের ডিউটি আগামী কয়েকটা মাসের জন্য। আজকে বন্ধুরা, হ্যাঁ, আর যে লাস্টে বলবো প্রতিকার তোমাদের 3টি গ্রহকে নিয়ে চিন্তা করার আছে। 3টে গ্রহকে নিয়ে তোমাদের ভাবতে হবে এবং ওই 3টে গ্রহের প্রতিকার করতে হবে। প্রতিকার স্বরূপ বলবো যে এই সময় তোমরা রবিদেবকে তুষ্ট করো। মঙ্গলদেব, রবিদেব, চন্দ্র ও বৃহস্পতি, এই 4টি গ্রহকে যদি তুলা রাশির তুলা লগ্ন হয়, তবে এই প্রতিকারটা অবশ্যই করবে। কি হবে না, এই 4টে গ্রহকে তোমরা প্রতিকার করবে, মানে ডাউন করবে, এদের শক্তিকে কম করবে, তাহলে তোমাদের বাধাগুলো কাটতে থাকবে। তাহলে কি করতে হবে? চন্দ্রের জন্য অবশ্যই শিব পূজা, শিব অভিষেক এবং শিবের মাথায় জল ঢালা, আর দুধ গঙ্গা জল ঢালা। যদি এইটুকু তো করতেই পারা যায়, সবাই করতে পারে। রবির জন্য কি করবে? রবির জন্য রবিবার দিন কোনো লাল ফুল বা লাল দ্রব্য দান করে দাও গরিব মানুষকে, যার প্রকৃতপক্ষে দরকার সেরকম ব্যাপার। আর বৃহস্পতির জন্য কি করবে? বৃহস্পতিবার দিন তোমরা হলুদ কোনো ফুল তোমরা কাউকে দান করো বা প্রবাহমান জলে ভাসিয়ে দাও। আর তোমার হচ্ছে যে বাকি থাকলো মঙ্গলবার দিন কি করবে? লাল দ্রব্য, লাল ফুল, লাল জবা ফুলের মালা মা কালীকে পরিয়ে দাও, ঝামেলা মিটে গেল। ব্যাস, দান করব আর ওই গ্রহগুলোকে শান্ত করব। এই পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের বাধাগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করব। বাধা আসবে, সেটাকে মিনিমাইজ করতে হবে, এই আমাদের কর্তব্য। যাই হোক বন্ধুরা, আমরা আবার দেখা হবে আমাদের আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। আশা করি যতটুকু বলেছি, হয়তো একটু বেশি বলা হয়ে গেল, কিন্তু যা বলেছি চেষ্টা করেছি নিজের মতো করে সঠিক জিনিসটা তুলে ধরার। তোমাদের আশা করি ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে তোমরা কি দেখতে চাও, রাশিফলের ভিডিও চাও কিনা কমেন্ট করে জানাবে। যদি চাও তাহলে আমি করব, না হলে বৃথা সময় নষ্ট করে আমার ইচ্ছা নাই আর করতে চাই না।